আমার কিন্তু চোখের মধ্যে এখনো সেই অবুঝ অবলা একটা প্রাণীর আর্তনাদ, তার চোখের কাকুতি মিনতিটা আমার এখনো আসতেছে। আসসালামু আলাইকুম, আমি ফয়সাল আহমেদ সাদ, ইউটিউব চ্যানেল মতবাদের সাথে আছি। আজকের টপিক হচ্ছে মানবিকতা আজ কোথায়। মানবিকতা আজ শুধু বইয়ের পাতায় আছে। কারণ হচ্ছে আমরা দেখছি যে বাগেরহাটে খানজাহান আলী মাজারের যে ঘটনাটা, একটা কুকুর নদীতে বা পুকুরে ফেলে দিল, কেউ একটু দেখার চেষ্টা করলো না, কেউ উদ্ধার করার চেষ্টা করলো না, সবাই ক্যামেরা সামনে নিয়ে ভিডিও করছে। ভাইরাল হওয়ার এত নেশা আমাদের মাঝে পেয়ে বসেছে যে একটা কুকুরকে আমরা দিয়ে কুমিরের খাবার বানাচ্ছি, কিন্তু আমরা ক্যামেরা দিয়ে ভাইরাল হওয়ার জন্য ছবি তুলছি, ভিডিও করছি, কিন্তু তাকে উদ্ধার করার মতো কেউ ছিল না। মানবিকতা নেই বললেই চলে। আজ শুধু এই মানবিকতা বইয়ের পাতায় সীমাবদ্ধ। আজ আমাদের সাথে আছেন এই বিষয়ে কথা বলার জন্য মিডল ইস্ট থেকে তুহিন নিয়াজ এবং আন্তর্জাতিক বিশ্লেষক আমেরিকা থেকে আছেন আশরাফ সিংকু। আমরা তাদের মতামত শুনবো এবং প্রথমেই আশরাফ সিংকুর কাছে আমরা জানতে চাবো যে আমাদের মানবিকতা আজ কোথায় গিয়ে ঠেকেছে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি আশরাফ সিংকু নিউজ সিটি ইউএসএ থেকে বলছি। তো ধন্যবাদ আবার সচরাচর আবার আমাকে আমন্ত্রণ করার জন্য এই মতবাদ এই চ্যানেলটিতে। আজকের যে বিষয়টি সেটি হচ্ছে মানবিকতার বিষয় নিয়ে আজকে কথা হচ্ছে। আমি সঞ্চালক সাহেবকে একটা কথাই বলতে চাই, আমি কিন্তু স্টিল এখনো পর্যন্ত আমি গাড়ি চালাচ্ছি, আমার কিন্তু চোখের মধ্যে এখনো সেই অবুঝ অবলা একটা প্রাণীর আর্তনাদ, তার চোখের কাকুতি মিনতিটা আমার এখনো আসতেছে। একটা জিনিস বিষয় লক্ষ্য করবেন, সেটি হচ্ছে যে আমাদের বাংলাদেশে শুধু অবুঝ শিশু বলে কথা না, অবুঝ প্রাণী বলে কথা না, অবুঝ মানুষ বলে কথা না, সবকিছু মিলে আমাদের সমাজ ব্যবস্থা আস্তে আস্তে পতন ধরা শুরু করছে। আপনি সব ক্ষেত্রেই এখন দেখবেন মানবিকতার সংকট। ক্যান্সার, যদি আপনি ক্যান্সারের কথা বলেন, ক্যান্সার কেমোথেরাপি দিয়েও কিন্তু ক্যান্সার আপনি রিমুভ করতে পারবেন, প্রোটেক্ট করতে পারবেন, বা তার শরীরের যদি ক্যান্সারের বাসাও বাঁধে তাও এটা কিন্তু এফেক্ট করতে একটু সময় লাগে। বর্তমানে আমাদের সমাজ ব্যবস্থা যেইভাবে এই ক্যান্সারের মতন একটা প্রকট একটা আকার ধারণ করছে, আমার মনে হয় এটা কেমোথেরাপি দিয়েও আপনি ঠিক করতে পারবেন না। ঠিক আছে, কারণ আপনি আপনি একটা জিনিস দেখেন, এটা কোনো কথা, এটা কোনো মানুষের কাজ। আমরা যারা প্রবাসে থাকি, আমরা যখন এই সকল ভিডিও গুলো আমাদের চোখের সামনে আসে, আমরা পুরুষ মানুষ, আমরা অনেক সময় সামনে কান্না করতে পারি না, ঠিক আছে, কিন্তু আমাদের চোখ কিন্তু ছলছল করে। আমরা আপনাদের সামনে দেখাইতে পারি না যে এইসব অনাকাঙ্ক্ষিত ঘটনা যখন আমরা দেখি, আমরা কতটা মর্মাহত হই, সেটা আসলে আপনাদেরকে, আপনারা বুঝতে পারবেন না, আমরা আপনাদেরকে বুঝতে দেই না। আমার কথা হচ্ছে যে এই যে কালা পাহাড় না ধলা পাহাড়, একটা কুমির, এর কি ক্ষমতা থাকতে পারে? আমাদের সমাজ কতটাই কুসংস্কারে আগ্রাসী হয়ে আছে, আপনি জিনিসটা একটাবার চিন্তা করেন যে একটা মাজারের একটা পুকুরে একটা কুমির কে খাবার হিসেবে দেয়া হয় তার মানত করার জন্য। হ্যাঁ, তো এই ধরনের কুসংস্কার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমার একটা কথা আমি আমার সবসময় মনে হয়, একটা জিনিস আমার সবসময় চিন্তা করি, যে ধরেন এই অবলা প্রাণীর জায়গায় আপনারা যদি এখন প্রতিবাদ না করেন, আমরা যদি প্রতিবাদ না করি, এই অবলার প্রাণীর জায়গায় এক সময় একটা শিশু আসবে, এক সময় একটা মানুষ আসবে, তখন আপনারা এটা কিভাবে প্রোটেক্ট করবেন? এমনও তো দেখা যাবে যে রাস্তাঘাটের থেকে একটা শিশু ধরে নিয়ে যায়, কালা ধলা পাহাড়ে দিতেছে, তখন আপনারা কি করবেন? আজকে তো এটা সোশ্যাল মিডিয়াতে আসছে দেখা আমরা কিন্তু সরব হচ্ছি, কিন্তু অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আছে যেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসে না। আপনি শুনে একটা জিনিস আশ্চর্য হবেন, কুসংস্কার প্রথা
এতটাই খারাপ জিনিস, এতটাই খারাপ জিনিস যে নিজের মা তার সন্তানকে পর্যন্ত বলি দেয়। হ্যাঁ, তাহলে আপনি জিনিসটা বুঝেন যে কুসংস্কার কতটা আগ্রাসী একটা সমাজের জন্য, ঠিক না? ঠিক আছে, কুসংস্কার অনেক মানুষ সমাজে চলতে গেলে অনেক ধরনের মানুষের মতবাদ থাকতেই পারে, অনেক মানুষের বিশ্বাস থাকতে পারে। বিশ্বাসটা আমরা অবশ্যই রেসপেক্ট জানাই, কিন্তু কথা হচ্ছে গিয়ে এতগুলি মানুষের সামনে একটা অবলা প্রাণীর, আরে ভাই এ তো মানুষের মনুষ্যত্ব নাই। আমার কাছে কি মনে হয়েছে জানেন, এই কুকুরটা, আমার গলা কাঁপতেছে, আমি আসলে বলতে পারতেছি না। আমি ভিডিওটা কমসে কম 50 বার দেখছি। দেখার পরে আমার ভিতরটা মানে কি বলবো, আমার কাছে মনে হইতেছে যে আমি নিজে যেগুলি আছে না মানে দাঁড়াইছিল, আমি সব কয়টারে মনে করে নিজের হাতে ওই কালা ধলা পাহাড়ের সামনে ফিক্কা ফালাই দিই। হ্যাঁ, আরে তোরা যে এই কাজটা করলি, আমাদের ক্রিয়েটর কিন্তু একজন আছে, আমাদের কিন্তু সৃষ্টিকর্তা একজন আছে, আল্লাহ তাআলা কিন্তু সব দেখতেছে। এর হিসাব কিন্তু একদিন কিন্তু ওদের দিতে হবে, অবশ্যই দিতে হবে। কারণ আজকে আমরা একটা কুকুর ফালাইছি, কালকে আপনার আমার ভাই, আপনার আমার সন্তান কেউ না কেউ ফেলে দিবে। তখন আপনি কি করবেন? তখন আপনি কি করবেন? আমাকে উত্তর দিতে পারবেন? So, আজকে যে কুকুরের সাথে এরকমটা হয়েছে, বিড়াল কুকুরের সাথে যাই হয়েছে, কিন্তু আপনি কি আমাকে এটা গ্যারান্টি দিতে পারবেন যে কালকে আপনার আমার ভাই বোন, আপনার আমার সন্তান কে এরকম কালা দলা পাহাড়ের মুখে ফেলা হবে না? আপনি কিন্তু এটা গ্যারান্টি দিতে পারবেন না। তো এখনই আমাদের সময় ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের সবারই সোচ্চার হতে হবে। আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম যে কুকুরটার সামনের দুইটা পা বেঁধে দেওয়া, এবং এই কুকুরটা যখন ফেলা হয়েছে তখন দেখা যাচ্ছে যে আশেপাশে অনেক মানুষ ছিল, এরা কেউ প্রতিবাদ করে নাই। কিন্তু প্রতিবাদ না করলেও দেখা যাচ্ছে যে কুকুরটা উঠে আসার জন্য যে প্রচেষ্টা, যে আর্তনাদ করতেছিল, প্রত্যেকটা মানুষ দেখতেছিলাম যে এইটা আপনার ভিডিও করতেছিল। ভাইরাল হওয়ার নেশায় আমরা মানে এতটাই নিচে নেমে গেছি যে আমরা ভিডিও করতেছি, কেউ একটু প্রতিবাদ করতে পারলাম না। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, আমি আপনাকে একটু, আমাকে একটু সময় দিতে হবে, এই জিনিসটা আপনি ব্যাপকভাবে উত্তরটা আপনাকে একটু এক্সপ্লেন করে দিতে হবে। দেখেন, আমি যে দেশে থাকি আমেরিকাতে, আপনি যদি ভাইরাল বিষয়টা বলেন যে বর্তমান সমাজে এরকম ভাইরাল জিনিসটা হচ্ছে, দেখেন এই দেশেও কিন্তু ভাইরাল সিস্টেম আছে, এই দেশেও কিন্তু ইন্টারনেট সিস্টেম আছে, রাইট? কিন্তু এই দেশে কেউ কখনো ভাইরালের এরকম নেশায় আসক্ত না। ট্রাস্ট মি, ভাইরালের এরকম কেউ নেশায় আসক্ত না। এখন আমার কাছে মনে হচ্ছে যে আমরা ডে বাই ডে আমাদের এই নেশনটা ডে বাই ডে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা আমরা অসুস্থ হয়ে পড়তেছি এই ভাইরালের নেশায়। তার অন্যতম কারণ হচ্ছে আর্থিক অবস্থা, অন্যতম কারণ হচ্ছে আর্থিক সমস্যা। কেন? কারণ ধরেন একটা মানুষ ফেসবুক অনলাইনে অ্যাক্টিভিটিস হয় একটা অন্যতম কারণে হচ্ছে অর্থের জন্য। কারণ অনেকে দেখা যাচ্ছে ফেসবুক, ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারছে, হয়তোবা সেও চাচ্ছে যে অল্প সময়ের মধ্যে সেও এরকম টাকা ইনকাম করতে পারবে। বাংলাদেশে যদি আজকে ওরকম ভাবে কোনো জবের অপরচুনিটি থাকতো, আহ সরকারিও ভাবে কিছু সাপোর্ট থাকতো, বা পারিবারিক ভাবে কিছু শাসনের ব্যাপারটা থাকতো, তাহলে কিন্তু এই জিনিসটা অনেক ক্ষেত্রেই নির্মূল করা সম্ভব হতো। আমার কাছে মনে হয় যে আমাদের এইসব বিষয়গুলো নিয়ে অনেক বেশি ক্যাম্পেইন করা উচিত। দেখেন, ভাইরাল কিন্তু ক্ষণিকের জন্য, ভাইরাল কিন্তু লং টাইমের জন্য না। কিন্তু এই ভাইরালের নেশায় পড়ে কিন্তু অনেকের জীবনে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটতেছে, অনেকের ক্ষতি হচ্ছে। দেখেন, এরকম একটা অবস্থা গেছে, লাস্টে একটা অবলা জীব প্রাণী, আপনি চোখটা দেখেন ওর, আপনি ওর চোখটা দেখেন, আপনি যখন ভিডিওটা দেখবেন তখন একটু মাঝে মধ্যে একটু স্টপ করে দেখেন ওর চোখটা কি বলতেছে। ওই কালা পাহাড়কে তার অনেক বড় রাক্ষস বা দানব মনে হচ্ছে না,
মনে হচ্ছে যেসব মানুষরূপী পশু জানোয়ার ওর সামনে দাঁড়ায় হাসতেছিল, যারা ভিডিও করতেছিল, আসলে এই কুকুরটা ওদের জন্যই আফসোস করতেছিল। কেন জানেন? কারণ আজকে তোরা আমার সাথে এমন করতেছিস, কালকে একদিন তোদের সাথে এরকম হবে। আমি বাকরুদ্ধ, আমি কি বলবো, আমি আর একটু জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাই যে এই যে মাজারের এই পুকুরটাতে আমরা দেখতে পাই যে মানুষ প্রচুর পরিমাণে মানত করে। মানত করার ফলে দেখা যায় যে হাঁস, মুরগি, ছাগল এবং অনেক কিছু মানে এইখানে দেয়। দেখা যায় যে যার যে মানত বাচ্চা হচ্ছে না মানত করছে, যে কোনো বিষয় হচ্ছে না মানত করছে। এই বিষয়টা আসলে আমাদের এই যে ট্র্যাডিশনটা চলে আসছে, এইটা থেকে বের হওয়ার আসলে আমরা কিভাবে বের হইতে পারি? দেখেন, আমি সবসময় আমি আমি এমন একটা মানুষ, আমি সবসময় রিয়েলিটি বিশ্বাসী। আমি কখনো আবেগ দিয়ে কথা বলি না। আমি সবসময় বাস্তব চিন্তা করি। আপনি এই মাজার সিস্টেমটা আপনি কখনো বন্ধ করতে পারবেন না। এটা আপনি কখনোই বন্ধ করতে পারবেন না। কারণ এই মাজার সিস্টেমটা হচ্ছে একটা জালের মতো, একটা জাল। ঠিক আছে? আপনি জালের যেই কোনায় কাটেন না কেন, আরেক কোনা কাটতে কাটতে আপনার অনেক কষ্ট হবে, অনেক সময় লাগবে। কারণ জালের কিন্তু অনেকগুলো ছিদ্র থাকে, অনেক নেট থাকে। তো এই জিনিসটা হচ্ছে জালের মতো। তো মাজার ব্যবস্থাপনাটা আপনি বন্ধ করতে পারবেন না। তবে এই যে যে কিছু মানতের বিষয়গুলো আপনি বললেন, এর এগেনস্টে আমাদের কিছু ধর্মীয় কিছু কার্যকলাপ অ্যাক্টিভিটিস বাড়ানো উচিত। যারা মাজার নিয়ন্ত্রণ করে, যারা মাজারের দায়িত্বে আছে, তাদের সাথে ইসলামিক স্কলারদের প্রচুর পরিমাণে বৈঠক করতে হবে, যেটা এই জিনিসগুলা কিভাবে উত্তরণ করা যায়। দেখেন, মানবটা তো সাধারণত আমরা যতটুকু শুনে আসছি ছোটবেলা থেকে, যে জানের বদলি জান, এরকম একটা কথা আছে যে জানের বদলি জান, হয়তোবা বিপদ আপদ বা কাটানো যায় বা এরকম কিছু। কিন্তু আমার যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় যে বিপদ আপদ আল্লাহ তাআলা যেহেতু দেয়, আল্লাহ তাআলাই এই জিনিসটা রক্ষা করবে। তবে আমরা কিন্তু অনেক ভাবে দান খয়রাত করতে পারি। এটা কিন্তু আমাদের অনেক সিস্টেম আছে। আপনি যে টাকাটা আপনি হাঁস মুরগি কিনবেন, সেই টাকাটা দিয়ে আপনি একটা গরিব দুঃস্থ মানুষকে দেন, হ্যাঁ, মানুষের কিন্তু উপকার হচ্ছে। একটা কুমির, আমার 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 একটা জাস্ট একটা কথাই, একটা কুমির কিভাবে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে আমাকে বলতে পারবেন? একটা কুমির কিভাবে আপনার বিপদকে রক্ষা করতে পারবে? কিন্তু এই জিনিসটা তাহলে অন্য পর্যায়ে চলে গেল না? তখন তো এটা জিনিসটা শিখ পর্যায়ে চলে গেল, বলেন। সো এই বিষয়গুলো অনেক সেন্সিটিভ ইস্যু। আমার কাছে মনে হয় যে এই যে মানত বা কুসংস্কার, এই জিনিসগুলো নিয়ে হয়তোবা ইসলামিক স্কলারদের অনেক বেশি বেশি সোচ্চার হতে হবে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আছে এবং আমাদের যে আর যারা আমলা আছে, যারা প্রশাসন আছে, অবিলম্বে অবিলম্বে এই জিনিসটা প্রোটেক্ট করতে হবে। শুধু কিন্তু খান জাহান আলী মাজার না, সারা বাংলাদেশে অনেক মাজার আছে, যেই মাজারে কিছু বিকৃত মস্তিষ্কের কার্যকলাপ হয়ে থাকে। হয়তোবা এগুলি সোশ্যাল মিডিয়া আসে না, কিন্তু আপনি যদি গোপনে গোপনে কখনো কোনোদিন খোঁজ খবর নেন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের এই মাজার সিস্টেমটা কিছু কিছু জায়গায় কতটা ভয়াবহ আকার ধারণ করছে। এটা আমাদের প্রশাসন সরকারের পাশাপাশি আমার মনে হয় যে আমাদের ব্যক্তিগতভাবেও অনেক কিছু করণীয় আছে। যেহেতু যে প্রতিটা মানুষ দাঁড়িয়ে ভিডিও দেখলো, একজনও প্রতিবাদ করলো না। ওইখানে আর একটা বিষয় আমি পয়েন্ট করে দিই, ওইখানে কিন্তু একজন সিকিউরিটি গার্ডও মেবি ছিল। আমি দেখছি ভিডিওতে যে একজন সিকিউরিটি গার্ডও ছিল, সেও কিছু বললো না। এইটা আসলে কারণটা কি? এরা কি মজা পায়? আসলে এরা কি মজা পায় নাকি মানে অন্য কোনো উদ্দেশ্য আছে এটার পিছনে? আমি এখন চলে যাব আমাদের মিডল ইস্ট থেকে আন্তর্জাতিক বিশ্লেষক তুহিন নিয়াজের কাছে। আমি তার কাছে জানতে চাই যে এই যে আমাদের আসলে এই যে বিকৃত মস্তিষ্কের কারণ কি? ধন্যবাদ ফয়সাল, আপনাকে এত সুন্দর একটা অনুষ্ঠান আমাকে আমন্ত্রণ করার জন্য। প্রথমে ধন্যবাদ জানাই মতবাদকে, খুবই সুন্দর একটা অনুষ্ঠান।
আমাকে আজকে আমন্ত্রণ জানিয়েছে, আপনাকেও ধন্যবাদ এবং দর্শকদের জানাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি যে বিষয়টা বলছেন, আজকের যে বিষয়টা খানজাহান আলী মাজারে যে ঘটনাটা ঘটছে, খুবই স্পর্শকাতর একটা বিষয়, খুবই একটা মর্মাহত বিষয়। ঠিক আছে, এখানে মানব মানে এই ভিডিও যেই দেখছে তাই খুব মানে একটা পশুকে কিভাবে হাত পা বেঁধে পানিতে ফেলে দেওয়া হয়েছে। ওখানে হাজার মানুষ ছিল, হাজার মানুষ না থাকলে কত মানুষ ছিল যারা দেখতেছিল, একটু হেল্প করতেছিল না। আর পশুটার চোখে দেখা যাচ্ছিল যে সে মানে বাঁচার যে একটা আকুতি তার চোখে দেখার মতো ছিল। ওখানে একজন নিরাপত্তা প্রহরী ছিল, সেও দোষ ছিল না, সে খুব কাছাকাছি ছিল, সে চাইলেই উঠাই নিতে পারে। কুমিরটাও কিন্তু ওয়েট করতেছিল, কুমিরটা প্রথমে মানে ওটাকে প্রথমে আক্রমণ করে নাই, কিছুক্ষণ পরে ততক্ষণে চাইলে মানুষজন ওটাকে উঠাইতে পারতো বা বাঁচাইতে পারতো, বাট করে নাই। এটা সবচেয়ে বড় কথা, আমাদের মনে করেন যে মানসিক ভাবে আমরা বিকারগ্রস্ত হয়ে গেছি, অনেকটাই বিকারগ্রস্ত। আপনি আমাকে প্রশ্ন করেছেন যে মানুষের বিবেক কোথায়, বা মানুষের মানে এমনি ভাবে আমরা কিভাবে বিকারগ্রস্ত হয়ে গেছে। আসলে আমাদের সোশ্যাল মিডিয়ার সোশ্যাল মিডিয়ায় টাকা পয়সা ইনকাম মনিটাইজেশনের এই সব ব্যাপারে আমরা খুব খুব মানে এমন ভাবে যে জুড়ে গেছি যে আমরা মানবিকতা একদম দূরে দূরে ঠেলে দিয়েছি। দেখেন ওইখানে যারা ছিল সবাই ভিডিও করতেছে, কিন্তু কেউ হেল্প করতেছে না। তাইলেই কুকুরটাকে উঠাতে পারতো, কিন্তু কেউ উঠায়নি। সবাই শুধু দেখতেছিল আর ভিডিও করতেছিল, মানে কখন কুকুরটাকে খাবে আর তার কখন ভিডিওটা করবে। সবাই ভিডিও করতেছিল, কেউ কোনো কথাও বলছিল না। কুকুরটাকে খাবে আর তারা ভিডিও করবে, ওইটাতে টাকা ইনকাম করবে আর মজা পাবে। মধ্যে যে সামান্যতম মানে মানবিকতা থাকে সেটাও মনে করেন আজ দেখলাম যে নাই। আর এটা এটা সবচেয়ে বড় সমস্যা হলো এই সোশ্যাল মিডিয়া। বর্তমানে সোশ্যাল মিডিয়ার কারণে মানুষ পরিমাণ বিকারগ্রস্ত হয়েছে তা বলার মতো না। বিশেষ করে আমাদের আমাদের দেশের মানুষজন বেশি। এই মাঝে সাঝে দেখা যায় বিড়ালগুলোকে মেরে ফেলে, বিড়ালগুলোকে মেরে ফেলছে, কুকুরগুলোকে মেরে ফেলছে, মানুষের বাচ্চাকেও মেরে ফেলছে বিনা কারণে, তুচ্ছ কারণে। ইচ্ছা করে ফেলছে, হয়তো কেউ মানত করছে অথবা যে কোনো একটা কারণ ওখানে ফেলছে, সেই জন্য অনেক লোকজন ছিল, তারা উঠাচ্ছে না এবং সবাই মজা নিচ্ছিল। যাই হোক, মনে হচ্ছে যে কেউ মানত করে ফেলতে পারে। ঠিক আছে, মানে আমার ওই তো মনে হয় যে কুকুর কুকুরটাকে ফেলা হয়েছে। মানে কুকুর মানত করে ফেলার কিছু নাই, আমার এটা মনে হয়। এটা এখন যেহেতু ওখানে তো মানতের অনেক সময় দেখা যায় হাঁস ফেলে, আহ তারপর ছাগল ফেলে, খাসি ফেলে, না মুরগি ফেলে, গরুর বাচ্চাও নাকি ফেলে, আমি শুনেছি, হয়তো আমি দেখিনি। তো আমার মনে হয় হয়তো কেউ এটা মানত করেছে, না হলে কেন ওটা ফেলবে ওখানে, যেহেতু পা বেঁধে ফেলা হয়েছে। পা বাঁধা যদি না থাকতো বোঝা যেত যে অ্যাক্সিডেন্টালি কুকুরটা ওখানে পড়ে গিয়েছে, বা কুকুর উঠেও আসতে পারতো। এখানে বোঝা যাচ্ছে যে জেনে বুঝে তাকে ফেলা হয়েছে, এটা কুমিরের খাবার হিসাবে ফেলা হয়েছে। এখানে দুইটা পয়েন্ট হতে পারে, যে কেউ মানত করে জেনে বুঝে ফেলেছে, অথবা মাজার কর্তৃপক্ষ ওর খাবার হিসেবে, যে কালা পাহাড় নাকি সাদা পাহাড়, ওটার খাবার হিসেবে তারা তারা এটা ফেলেছে তার খাবার হিসেবে, যে তার খাবার হিসেবে। আমারও এটাই মনে হচ্ছে। আমার যদি এরকম হয় যে মাজার কর্তৃপক্ষ কুমিরের খাবার জোগানোর জন্য কুকুরকে ফেলে, তাহলে আমার মনে হয় যে সরকারের উচিত যে এই মাজারের যারা দায়িত্বে আছে তাদের আইনের আওতায় আনা উচিত। আপনি কি মনে করেন? অবশ্যই আপনার আপনার কথায় 100% যুক্তি আছে। যদি এমন করে থাকে তাহলে অবশ্যই মনে করেন যে মাজার কর্তৃপক্ষের আইনের আওতায় আনা উচিত। বাট আমাদের দেশে আমরা এখনো মনে করেন যে এতটাই কুসংস্কারাচ্ছন্ন যে আসলে আমরা মাজারে অনেক বিশ্বাস করি, মাজারে অনেক বিশ্বাস করি। আর এমন ভাবে আমরা এটার মধ্যে মানে গেঁথে গেছে আমাদের মনের মধ্যে যে এটা নিয়ে কেউ প্রতিবাদ করবে না, এবং কি এটা বড় একটা জনসমর্থন থাকার কারণে মাজারের প্রতি মানুষের, সরকার এটার বিরুদ্ধে অনেক সময় ব্যবস্থা নেয় না এবং নিবে না। বুঝছেন, এমন অনেক ঘটনায় ঘটে, মাঝে অনেক অপ্রীতিকর ঘটনা দেখা যায়, মাঝে মাঝে দেখা যায়, ঘটে তো অহরহ। সোশ্যাল মিডিয়ায় অনেক সময় যেটা ভাইরাল হয় সেটা আসে, এমন অনেক ঘটনায় হয় যেটার বিরুদ্ধে তার বিরুদ্ধে সরকার অনেক সময় মনে করেন কোনো ব্যবস্থা নেয় নাই। তার প্রধান কারণ হচ্ছে মাজারের প্রতি বিশাল বড় একটা জনগোষ্ঠীর মনে করেন যে বিশ্বাস আছে, তারা এটা বিশ্বাসী,
সমর্থন আছে। আর এই ভোট গুলা কাউন্টের জন্য বা এদের বিরুদ্ধে যাতে না যেতে হয়, সরকারের এন্ট্রি হয়ে যাবে এরা, সেই জন্য তারা জেনে বুঝে এটার বিরুদ্ধে অনেক সময় লিখবেন আপনি কোনো ব্যবস্থা নেয় না। ঠিক আছে। শুধু খান জাহান আলীর মাজার না, আপনি দেখবেন যে সারা বাংলাদেশে এইরকম মাজার অনেক জেলায় বা অনেক থানায় ছড়াই ছিটায় আছে, যেখানে কুসংস্কারে ভরা। এইখান থেকে আমাদের আসলে ফিরে আসা যায় কিভাবে, মানুষকে সচেতন করা যায় কিভাবে, এটা একটু বলবেন। আসলে এইখান থেকে ফিরে, বিশেষ করে কুসংস্কার যেটা বলতেছেন, কুসংস্কার থেকে ফিরে আসতে হলে আমাদের প্রপার ভাবে শিক্ষা গ্রহণ করতে হবে, সামাজিকতায় ফিরে আসতে হবে। ঠিক আছে। মানুষের মধ্যে ব্যাপক হারে গণসচেতনতা বৃদ্ধি করতে হবে। আমরা যখন সচেতন হয়ে যাব তখন মনে করেন এই ধরনের হবে না। অনেক সময় দেখবেন যে লালন শাহর মাজার আছে, এখানে কিন্তু অনেক মাদক টাদক এই ধরনের অনেক অনৈতিক কার্যকলাপ হয়। কিন্তু আসলে মাজার তো আমাদের মনে করেন একটা সংস্কৃতির একটা অংশ। বিশেষ করে লালন শাহর মাজার আছে, যে এটা আমাদের সংস্কৃতি, চাইলে আমরা বাদ দিতে পারি না, এটা আমাদের ঐতিহ্যের সাথে মিশে গেছে। বাট এইখানে যে সব অনৈতিক কাজ কাম হয়, মাদক গ্রহণ হয়, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বা এই লালন শাহর মাজার ছাড়া অনেক মাজার আছে, যেরকম এই যে এখানে যেমন একটা ঘটনা ঘটছে, বা অনেক অনেক মাজার আছে খুব, মানে যেটা আমাদের সমাজের সাথে যায় না, এমন এমন অনেক দুর্ঘটনা হয় বা খারাপ কাজ হয়, অনৈতিক কাজ হয়। ঠিক আছে। যেগুলো মনে করেন যে করা উচিত না, এগুলোর জন্য আমাদের গণসচেতনতা সৃষ্টি করতে হবে, আমাদের নিজেদের সচেতন হতে হবে। এবং আমার মনে হয় সরকার অথবা প্রশাসনের হস্তক্ষেপ করে এগুলা থেকে বেরিয়ে আসা, যেভাবে বেরিয়ে আসা যায় সেই সেই দায়িত্ব তাদের নিতে হবে এবং এই জিনিসটা নিশ্চিত করতে হবে তাদের। কারণ আমরা চাইলেই বন্ধ হবে না বা মানুষজন চাইলে হবে না, কিন্তু সরকার যখন চাবে বা প্রশাসন চাইলে এটা থেকে অনেকাংশে বেরিয়ে আসা সম্ভব। তারপরেও তো আমরা একটা প্রতিবাদ করতেই পারি। আমার কথা হচ্ছে যে আমরা কেউই কিন্তু মাজারের বিপক্ষে না, আমরা সবাই মাজারের পক্ষে। কিন্তু মাজারে যেই এই মাজার নাম করে এইটার মাধ্যমে যে কার্যকলাপগুলো যা হয়, যে অবৈধ কার্যকলাপ, যেমন কুকুর ফেলে দেওয়া বা ওইখানে অনৈতিক কাজ করা, অনেক মাজার আছে অনৈতিক কাজ হয়, অনেক জায়গায় আছে মাদক সেবন করা হয়। তো এইখান থেকে আমাদের সরকারের কি কোনো দায়িত্ব আছে কিনা বেরিয়ে আসার জন্য? আহ, ঠিক বলেছেন ফয়সাল, এখান থেকে সরকারের অনেক বড় দায়িত্বই আছে। মানে সরকার চাইলে অনেক অংশে কমে যায়। আপনি এর আগে হয়তো একটা ছবি ভাইরাল হয়েছিল, বিশেষ করে আমার জানা মতে এটা লালন শাহর মাজারে, যেখানে দেখা যাচ্ছে যে মাদক গ্রহণ করছে মাদক সেবীরা, তার পাশে পুলিশ দাঁড়িয়ে আছে। এই ছবিটা হয়তো আপনিও দেখেছেন ফেসবুকে। জি জি। মেবি ওইটা গোয়েন্দা বিভাগের কোনো পুলিশ দাঁড়ানো ছিল, তারা দাঁড়িয়ে আছে, তার পাশেই মনে করেন যে মাদক সেবন করা হচ্ছে মাদক সেবীরা। তো আমার মনে হয় তারা চাইলেই অনেকাংশে কমানো যায়। কিন্তু যে আমি প্রথমেই বলেছি যে মাজারের প্রতি আমাদের দেশের অনেক বড় একটা জনগোষ্ঠীর সমর্থন আছে। এই কথা ভেবে আমাদের সরকার মানে মানে পারলেও তারা এটা আগাচ্ছে না বা এটা ব্যবস্থা নিচ্ছে না। ঠিক আছে। আমার মনে হয় এটা সরকারের একটা, এটা সরকারের মানে ব্যর্থতা বললেই চলে। মানে ইচ্ছা করে করছে না, চাইলেই অনেকটা অংশেই কমানো যায়। আর তারা চাইলে অন্তত 60% কমাতে পারে এই জিনিসগুলো, বাট তারা ইচ্ছা করে করছে না, কারণ এই বিশাল বড় একটা জনসমর্থন আছে। আর জনসমর্থন মানে বেশ বিশাল বড় একটা ভোট ব্যাংক, এই কারণে তারা এই কাজটা করছে না। আমরাও চাই সরকার, প্রশাসন এবং আমাদের ব্যক্তিগত উদ্যোগে যেন এই সমস্ত কার্যকলাপ বন্ধ হয়। ধন্যবাদ তুইনিয়াজ আপনাকে, মিডল ইস্ট থেকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। ধন্যবাদ ফয়সাল আপনাকে, ধন্যবাদ মতবাদকে এমন একটা স্পষ্টকাতর, এমন একটা বিষয়কে উঠে আনার জন্য। ঠিক আছে। এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক সচেতনতা সৃষ্টি হবে আমরা আশা করি। ঠিক আছে। ধন্যবাদ দর্শককে। আমরা এখন চলে যাব আমাদের আন্তর্জাতিক বিশ্লেষক আশরাফ সিংকুর কাছে। আমি ওনার কাছে জানতে চাবো যে এই যে আমাদের মানবিক অবক্ষয় হচ্ছে, আসলে এর প্রধান কারণ কি? মানবিক অবক্ষয় হচ্ছে এর প্রধান কারণ হচ্ছে, আমি দুইটা চিন্তা করতে পারি। একটা হচ্ছে নিজের ফেস ভ্যালু বাড়ানো, এটা হচ্ছে এক নম্বর, নিজের ফেস ভ্যালু বাড়ানো, মানুষের বাহবা পাওয়া। হ্যাঁ, তো সমাজে নিজের চেহারাটাকে প্রতিষ্ঠিত করা। দুই নম্বর হচ্ছে অর্থ। এই দুইটা মিলেই আসলে এই অবক্ষয়। এই আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ঘটনাগুলো ঘটতেছে দিন দিন,
তারা অপেক্ষায় আছে, এই দুইটা কারণ অন্যতম। কিন্তু একটা জিনিস আপনি দেখবেন, সোশ্যাল মিডিয়াটা কিন্তু দুইটা দিক আছে, একটা হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ। আপনি কিন্তু সোশ্যাল মিডিয়াটাকে কখনো খারাপ বলতে পারবেন না এক কথায়। যেমন আমি যদি আপনাকে এইভাবে একটা উদাহরণ দেই, যে আপনি কিন্তু ছুরিটাকে তরকারি কাটার কাজেও লাগাতে পারবেন, আবার ওই সেম ছুরিটাও কিন্তু আপনি মানুষ হত্যার কাজেও লাগাতে পারবেন। হ্যাঁ? এখন ডিপেন্ড করতেছে হচ্ছে আপনার চিন্তা, আপনার মন মানসিকতা, আসলে আপনি এই ছুরিটাকে কিভাবে ব্যবহার করতে চান। ঠিক আছে? তো সোশ্যাল মিডিয়াটাও কিন্তু এরকম হয়ে গেছে। সোশ্যাল মিডিয়াটা মানুষ এমন ভাবে এখন ইউজ করতেছে ওই ছুরির মতো, যেই ছুরিটা আমাদের দরকার ছিল হচ্ছে অনলি ফর তরকারি কাটার কাজে লাগানো, কিন্তু সেই ছুরিটাকে আমরা মানুষ হত্যার কাজে লাগাচ্ছি। সেমনি আমাদের সোশ্যাল মিডিয়াতেও মাধ্যমে কিন্তু আমরা অনেক উপকৃত হচ্ছি, কিন্তু অনেক উপকৃত হচ্ছে, আপনি কিন্তু এটা অস্বীকার করতে পারবেন না। না, আমরা অনেক কিন্তু উপকৃত হচ্ছি। হ্যাঁ, কিন্তু আমাদের সাউথ কন্টিনেন্টালে মানে দক্ষিণ এশিয়াতে এই উপকারের থেকে রেশিওটা অপকারের বেশি। হ্যাঁ, এটা আমি কিন্তু আমাদের দক্ষিণ এশিয়ার কথাই বলতেছি, আমি বলতেছি না শুধু আমাদের দেশ, আমি দক্ষিণ এশিয়ার কথাই বলতেছি। দক্ষিণ এশিয়াতে কিন্তু উপকারের থেকে কিন্তু অপকারের সংখ্যাটাই বেশি। সুতরাং আমাদের উচিত এই সোশ্যাল মিডিয়াকে ভালো কাজে লাগানো, এবং আমাদের পরিবারের উচিত এই জিনিসটাকে অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখা যে তার সন্তান কি করতেছে, তার সন্তান কি সোশ্যাল মিডিয়াতে মানে আসক্ত হচ্ছে কিনা। তার সাথে মাস্ট বি শিক্ষা, শিক্ষা মাস্ট বি ভাই, শিক্ষা লাগবেই। আমি আপনার কাছে জানতে চাই যে আসলে বাগেরহাটে খান জাহান আলী মাজারের যে ঘটনাটা ঘটছে, এইখান থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত এবং ভবিষ্যতে আমরা কি শিক্ষা নিতে পারি? খানজাহান আলীর মাজারে যে ঘটনাটা, আসলে এইখান থেকে আমাদের শিক্ষার প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের কতটা নিচে নেমে গেছি, আমাদের মন মানসিকতা কতটা নিচে নামছে, এইটা আসলে প্রকাশ হয়েছে আর কি এই বিষয়টার মাধ্যমে। তো আমি অল্প কথাই শেষ করতে চাই। দেখেন, এই জিনিসটা খুবই ভয়াবহ একটা বিষয়। এই ভিউ এর নেশা, এই আপনার অনলাইন প্ল্যাটফর্মে আছে নিজের ফেস ভ্যালুটাকে বাড়ানো, নিজের পেজটাকে এস্টাবলিশ করা, ভিউ হলে ভাইরাল হইলে আমি অর্থ ইনকাম করা, এটা আসলে বিস্তৃত একটা জিনিস। আমার কাছে শর্টকাটে আমার এতটুকু মনে হয়, অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর প্রচুর পরিমাণে নজরদারি বাড়াইতে হবে, প্রচুর মানে মানে অস্থির লেভেলের নজরদারি বাড়াইতে হবে। ঠিক আছে? কেউ কোনো ধরনের যদি উদ্ভট কোনো যদি ভায়োলেশন টাইপের কোনো কন্টেন্ট করে, তাকে অবশ্যই সাইবার ক্রাইমের মামলার আওতায় আনতে হবে। এইটা সরকার নিজস্ব ভাবে বাধ্য হয়ে কাজটা করতে হবে। আদারওয়াইজ আপনি সরকার আইন প্রশাসন যদি এর সাথে সঠিক প্রয়োগ না করতে পারে, আপনি জিন্দিগত এটা কমাতে পারবেন না। এটা আমি লিখে দিলাম। সবচেয়ে মেন যে জিনিসটা হচ্ছে, আপনি পরিবার বলেন, ফ্যামিলি বলেন, যাই বলেন, হ্যান বলেন, ত্যান বলেন, কোনো কিছু কাজে আসবে না। একটাই কাজে আসবে, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। কথা হচ্ছে ধরো মারো কাটকাট। যদি কোনো ধরনের অনৈতিক, কোনো ধরনের উদ্ভট, বিকৃত মস্তিষ্ক, কোনো ধরনের অপরাধমূলক যে ভিডিও হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে হবে। আমি বললাম আইন শৃঙ্খলা বাহিনী সত্যারক, আপনি অনেক 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 কমাই ফেলতে পারবেন। আমার কাছে একটাই সলিউশন, আমার কাছে আর কোনো সলিউশন নেই। চাই সরকার এবং প্রশাসন এদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতবাদ উইথ ফয়সাল ইউটিউব চ্যানেলে শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।